আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের গত ক্লাসে কি পড়েছিলাম? অমর একুশে। আজ অমর একুশে আমরা শেষাংশ করব। আমি আজকের পাঠ হলো অমর একুশে। শেষাংশ অমর একুশেটা কি আমি আরো একটু তোমাদের পূর্ব আলোচনা করছি। অমর একুশে কি উদ্দেশ্যে লেখা? শহীদদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা, এটা হলো লেখকের উদ্দেশ্য। অমর একুশে প্রবন্ধে আমরা কি দেখেছিলাম যে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীরা মানুষের উপর কি অত্যাচার চালিয়েছিল, কিভাবে তারা আমাদের ছাত্রদেরকে এবং গুণী জ্ঞানী ব্যক্তিদের হত্যা করেছিল, তার নজির তোমরা সেখানে কিছুটা দেখতে পেয়েছো। আজ আমরা এই প্রবন্ধের শেষাংশ করব। তোমরা বই সামনে নিয়ে বসে দেখবেন পড়ছি। বিশ্ববিদ্যালয়, কলা ভবন, খেলার মাঠ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পরিষদ ভবন এলাকায় সমস্ত দুপুর ও অপরাহ্ন জুড়ে শিক্ষার্থী জনতা বনাম পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ চলতে থাকে। বহু ছাত্রছাত্রী ও জনতা এতে কি হয়? আহত হয়। ওদিকে 3টার সময় পরিষদের কি শুরু হয়? অধিবেশন শুরু হওয়ার কথা। ছাত্রছাত্রীরা পুলিশি জুলুমের প্রতিবাদ জানাবার জন্য শান্তিপূর্ণভাবে পরিষদ ভবনের দিকে যাবার চেষ্টা করে। পুলিশ কোনরূপ সতর্ক না করে হঠাৎ মেডিকেল কলেজ হোস্টেলের সামনে কয়েক দফা গুলি চালনা করে। প্রথম দফা গুলিতে রকিবউদ্দিন ও জব্বার এবং দ্বিতীয় দফা গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল বরকত শহীদ হন। আমরা দেখো কি বর্বর ছিল এই পাকিস্তানি সেনারা, তারা কিভাবে মানুষকে গুলি করে হত্যা করেছে। এই বর্বর হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো শহর ছড়িয়ে পড়লে ঢাকা শহর বিক্ষোভে ফেটে পড়ে। দাবানল মানে কি? আগুনের প্রবাহ, জ্বলন্ত আগুন যেরকম চদাও করে চলে, এটা তার সঙ্গে তুলনা করে দাবানল। 22শে ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় এবং সর্বত্র কালো পতাকা উত্তোলন করা হয়। তারপর মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে হাজার হাজার জনতা এক গায়েবী জানাজায় সামিল হন। জানাজা শেষে এক বিরাট শোক শোভাযাত্রা বের হয়। এতে বড় শোভাযাত্রা ঢাকায়, এত বড় শোভাযাত্রা ঢাকায় তখন পর্যন্ত কোনোদিন হয়নি। শোভাযাত্রাটি ঢাকা হাইকোর্ট ও কার্জন হলের মাঝখানে রাস্তায় এসে পৌঁছলে শোভাযাত্রার উপর পুনরায় গুলি চালানো হয়। পরে বেশ কয়েকজন হতাহত হন। উত্তেজিত জনতা মুসলিম লীগের মুখপত্র মর্নিং নিউজ ও সংগ্রাম প্রেস জ্বালিয়ে দেয়। উভয় স্থানে পুনরায় গুলি চলে। ফলে বেশ কয়েকজন হতাহত হয়। ওই দিনকার শহীদদের মধ্যে ছিলেন শফিউর রহমান, রিকশা চালক আওয়াল। 22শে ফেব্রুয়ারি থেকে সামরিক বাহিনী এবং ইপিআর নিয়োগ করা হয়। ইতিমধ্যে বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়ে। সরকারি অফিস, রেলওয়ে, রেডিও সব জায়গায় ধর্মঘট চলে। সরকার বস্তুপক্ষে অচল হয়ে পড়ে। সলিমুল্লাহ হল ও মেডিকেল কলেজ হোস্টেলে স্থাপিত শিক্ষার্থীদের কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেওয়া হয় আন্দোলন চালাতে থাকে। 23শে ফেব্রুয়ারি পুনরায় হরতাল পালিত হয়। আবুল বরকত যেখানে গুলিবদ্ধ হন সেখানে 23শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি কি তৈরি করেন? শহীদ মিনার নির্মাণ করেন। ওই শহীদ মিনারের উদ্বোধন করেছিলেন 24শে ফেব্রুয়ারি সকালে অনানুষ্ঠানিকভাবে শহীদ শফিউর রহমানের পিতা, আর 26শে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে আবুল কালাম শামসুদ্দিন। কিন্তু সেই দিন অপরাহ্নে পুলিশ শহীদ মিনারটি ধ্বংস করে দেয়। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আইনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবুল হাসিম, অধ্যাপক মনির চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহ, অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী, অধ্যাপক পুলিং দে, গোবিন্দলাল ব্যানার্জি, খয়রাত হোসেন, মৌলানা আবুল রশিদ, তর্কবাগীশ, মোহাম্মদ তোহা, অলি আহমেদ প্রমুখকে গ্রেপ্তার করে। সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ সমাজে বিভিন্ন ছাত্রাবাস আক্রমণ আর শত শত ছাত্রকে গ্রেপ্তার করে। শিক্ষার্থীদের হল থেকে বের করে বিশ্ববিদ্যালয় অনিশ্চয়তার বন্ধ করে দেওয়া হয়। চলতে থাকে ত্রাসের রাজত্ব। নুরুল আমিন সরকার ভাষা আন্দোলনকারীদের ভারতের চর, হিন্দু, কমিউনিস্ট ইত্যাদি আখ্যা দিয়ে পূর্ব বাংলার দমননীতির স্কিম রোলার চালাতে থাকে। নুরুল আমিন সরকার নারায়ণগঞ্জে একজন পুলিশকে হত্যা ও একজন আনসারকে আহত করে ভাষা আন্দোলনকারীদের উপরে দোষ চাপাতে চায়, কিন্তু আন্দোলন স্থিমিত হয় না। 52 সালে 21শে ফেব্রুয়ারি ভাষার শহীদ রফিকুদ্দিন আহমদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম আর 22শে ফেব্রুয়ারি শহীদ শফিউর রহমান, আব্দুল রাহুল, কিশোরুল্লাহ আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় বালক শহীদ হন।
তাহলে আমরা কি দেখলাম? তার মানে ভাষা আন্দোলন প্রবন্ধটি লিখিত হয়েছে কোন কারণে? ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও তাদের শহীদদের প্রতি শ্রদ্ধা বোধের উদ্দেশ্যে। আমরা কি দেখেছি? 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও আমাদের বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের উপর পুলিশেরা কি অতর্কিত আক্রমণ চালায় এবং গুলি করে। তারা সেই গুলিতে নিহত হয় সালাম, রফি, বরকত, আরও অনেকে, নাম না জানা আরও অনেকে। আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটা পাঠ করেছি যে কি যে আছে আমরা তো করলাম। পাঠের উদ্দেশ্যটা কি, লেখক কেন লিখেছেন এবার দেখো। অমর একুশের শীর্ষক প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের ইতিহাস সংক্ষিপ্ত তুলে ধরা আছে। আগে তোমাকে বলেছি 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন কি করে? ঘোষণা দেন যে কি উদ্যোগে রাষ্ট্রভাষা করা হবে। এটি কি ছাত্র সমাজ এবং জনতা ক্ষোভে ফেটে পড়ে। তার পরিপ্রেক্ষিতে কি দেখো, এই ঘোষণা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। ফলে ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে এবং 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। শুধু তাই নয়, আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলির মিলে কি করে? তারা সর্বদলীয় কর্মপরিষদ গঠন করে। কাদের নিয়ে? ছাত্র সমাজ আর হলো আওয়ামী লীগ, মুসলিম লীগ আর আওয়ামী লীগ সহ প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে। 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়। কবে পালিত হয়? 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট আবার পালিত হয় এবং সিদ্ধান্ত হয় যে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে কি হবে? পালন করবে। এই সময় শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? আমাদের মহান প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কোথায় ছিলেন? কারাগারে বন্দী ছিলেন। 16 ফেব্রুয়ারি থেকে তিনি মহিউদ্দিন আহমেদ সহ ভাষা আন্দোলনকে আরও জোরদার করার জন্য আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমেদ অনশন শুরু করে। তাদের অনশনের শুরুতে আন্দোলন নতুন রূপ লাভ করে। 20শে ফেব্রুয়ারি সন্ধ্যা নুরুল আমিন সরকার কি করেন? ঢাকায় 144 ধারা জারি করেন। বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করে এবং সে অনুযায়ী প্রস্তুতিও তারা নেয়। 21শে ফেব্রুয়ারি ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে। সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনে ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করার জন্য সুশৃঙ্খলভাবে রাজপথে নেমে পড়ে। এই সংগ্রামে বহু ছাত্রছাত্রী জনতা কি হয়? আহত হয়, গ্রেপ্তার বরণ করেন। কি জন্য আহত হয়? এই মিছিলের উপরে পুলিশ কি করে? গুলি করে। গুলিতে তারা অনেকে আহত হয় এবং শহীদ হন। ঢাকা রাজপথ উত্তর হয়ে ওঠে। বহু হতাহতের সঙ্গে এদিন শহীদ হন শফিউর রহমান, শহীদ বরকত, তারপর কি আরো আওয়াল, কিশোর, আরো নামদার অনেকে। 23শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মিত হয়। পুলিশ শহীদ মিনারটি কি করে? পুনরায় কি করে? ভেঙে দেয়, ধ্বংস করে দেয়। আন্দোলন আরো বেগবান হয়। অবশেষে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়। এই হলো আমাদের অমর একুশে গল্প প্রবন্ধের মূল বক্তব্য। এবার যখন আমরা কঠিন শব্দগুলো দেখি এখানে কি কি আছে। কঠিন শব্দ দেখি। খণ্ড যুদ্ধ, 1 নম্বর হলো খণ্ড যুদ্ধ। তারপর কি আছে দেখি? দাবানল। তারপরে কি? দাবানলের পরে তর্ক বাগিশ। তারপরে হলো স্তিমিত। তারপর কি আছে? অজ্ঞাত। তারপর কঠিন শব্দ কি দেখি আর কি আছে? নেই। এবার দেখো খণ্ডযুদ্ধ মানে কি? ছোট ছোট যুদ্ধ। দাবানল কি? আগুনের প্রবাহ। দাবানল হলো আগুনের প্রবাহ, জ্বলন্ত আগুনের বলে আগুনের প্রবাহ।
তর্কে বা যুদ্ধে পারদর্শী। তর্কে বা যুক্তিতে পারদর্শী। স্থিমিত মানে কি? স্থিমিত মানে থেমে যাওয়া। স্থিমিত কমে যাওয়া বা থেমে যাওয়া বলো, কমে যাওয়া বা থেমে যাওয়া যা বলো। অজ্ঞাত মানে নাম না জানা, নামহীন। তাহলে আমরা কি দেখলাম? কঠিন শব্দার্থ কি হবে? খণ্ডযুদ্ধ, ছোট ছোট যুদ্ধ। দাবানল আগুনে প্রবাহ, দাবানল আগুনে প্রবাহ। তর্কে বা যুক্তিতে পারদর্শী। স্থিমিত কমে যাওয়া, স্থিমিত হলো কমে যাওয়া। আর অজ্ঞাত হলো নামহীন বা নাম না জানা, অজ্ঞাত। এবার দেখো, আমি তোমাদেরকে আবার এই প্রবন্ধ সম্পর্কে আমি তোমাদের আবার একটু জানিয়ে দিচ্ছি। আমার 21 শীর্ষক প্রবন্ধটি লেখা হয়েছে ভাষা আন্দোলনের ইতিহাস ও শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। এমনকি আমাদের আমার 21 মহান জাগ্রত করা। 1926 জানুয়ারি খাজা নাজিমুদ্দিন কি ঘোষণা দিলেন? উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষা নয়। এই ঘোষণা শুনে ছাত্র সমাজ, তারপরে হলো ছাত্র সমাজ, জনতা সকলে কি ক্ষিপ্ত ওঠে। তারা ক্ষোভে ফেটে পড়ে যে তারা মনে করেছিল কি খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিবেন রাষ্ট্রভাষা হবে বাংলা, কিন্তু তিনি সেটা না করে কি করলেন? তিনি ঘোষণা দিলেন উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য। ফলে ছাত্র সমাজ এতে কি এই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় আন্দোলন। এই আন্দোলনে কারা কারা যোগ দেয়? আওয়ামী লীগ, মুসলিম লীগ, তারপর হলো কি মুসলিম লীগ, প্রগতির রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। অন্যদিকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কি করলো? তারা একটি দল গঠন করলো। সেটা হলো কি হলো? বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ। 4 জানুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয়। 16 ফেব্রুয়ারি থেকে পালিত হবে। সিদ্ধান্ত নেওয়া হয় যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হবে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন? উনি কারাগারে বন্দী ছিলেন। কারাগারে বন্দী থাকা তিনি কারাগারে বন্দী অবস্থায় কিন্তু চুপচাপ বসেছিলেন না, সেখান থেকেও তিনি আন্দোলনটা পরিচালনা করছিলেন। তিনি কি করেছিলেন? দেখো, আমাদের মহান নেতা আমাদের জন্য সারা জীবন বহুত পরিশ্রম করে গেছেন এই দেশকে স্বাধীন করার জন্য। তার অবদান আমরা কখনো ভুলবো না। তাকে চিরজীবনের জন্য আমরা কি করব? স্মরণ করব। তিনি কি করলেন? কারাগারে বসে তিনি ও মহিউদ্দিন আহমেদ দুজনে মিলে কি অনশন শুরু করলেন। যতক্ষণ পর্যন্ত এটা রাষ্ট্রভাষার রূপদান না করা হবে তারা অনশন করে যাবেন। 16 ফেব্রুয়ারি থেকে তিনি ও মহিউদ্দিন আহমেদ ভাষা আন্দোলনকে বেগবান করার জন্য কি করলেন? অনশন পালন করতে শুরু করলেন। আন্দোলন নতুন যাত্রা লাভ করে। 20 ফেব্রুয়ারি সন্ধ্যা নুরুল আমিন সরকার কি করলো? আবার 144 ধারা জারি করলো। এই 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা ঢাকায় মিছিল বের করে। এই মিছিলে পুলিশ গুলি করে। পুলিশের গুলিতে শহীদ হন কে? রফিক, জব্বার, সালাম, বরকত সহ নাম জানা না জানা আরও অনেকে। বিশ্বব্যাপী সংগ্রাম অনেকে। 22 ফেব্রুয়ারি সমগ্র জাতি কি হলো? বিদ্রোহে ওঠে। মানে ওদের মারার পরে ছাত্র জনতা এবং আরও অনেকেই কি হলো? এতে আরও খবর ফেলে পড়ে। 23 ফেব্রুয়ারি শহীদের স্মরণে তারা কি করলো? শহীদ মিনার নির্মাণ করলো। পুলিশ কি করলো? সেই শহীদ মিনারটি পুনরায় কি করলো? ধ্বংস করে দিল। আন্দোলন কি হলো? আরও বেগবান হলো। তাহলে কি হলো? আমরা কি দেখলাম? নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা আজ কি লাভ করেছি? বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য আমাদের শহীদরা যে সংগ্রাম করেছে তা অবিস্মরণীয়, তা বলবার নয়।
তাদের আমরা কী করবো, চিরকাল স্মরণ করে রাখবো। তাদের অবদানটা একদম বোঝা নয়। যাই হোক, তোমরা বাসায় বসে এটা ভালোভাবে আবার চর্চা আবার পড়বে, ভালো করে দেখবে। আর এই ভাষা আন্দোলনে সম্পৃক্ত অন্যান্য অনেক বই আছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে, ভাষা আন্দোলনের উপরে। তোমরা সেই বইগুলো আমাদের পাঠাগারে আছে, সেগুলো নিয়ে পড়বে, দেখবে। দেখলে তোমরা এই দেশ আমরা কীভাবে স্বাধীনতা, এই দেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছি, আমাদের জাতীয় পতাকা আমরা কীভাবে পেয়েছি, সে সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। এখন কঠিন সময়, তোমরা বাড়ি থেকে বের হতে পারছো না, স্কুলেও আসতে পারছো না, এই জন্য বাসায় বসে বসে বেশি বেশি করে পড়বে, এগুলো নিয়ে চর্চা করবে। দেখবে তোমাদের জ্ঞানের ভাণ্ডার আরও কী হবে, বিকশিত হবে। আজ আর নয়, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সামনে ক্লাসে আবার দেখা হবে।